হ্যালো গাইস, দিস ইজ ইস্তেহাক। তো আজকে আমরা কি করব? আজকে আমরা ম্যাথ আমাদের যে সিরিজটা চলতেছে 2 নম্বর পর্ব যেটা শেষ হলো, যে উদ্ভাস গুচ্ছ স্পেশাল যে এক্সাম হচ্ছে ম্যাথ পেপার ফাইনালের, আমি 2টা পর্ব অলরেডি দিয়ে দিছি। প্রথম পর্বে আমি দেখাইছি 1 থেকে 25 নম্বর প্রশ্নের সমাধান, দ্বিতীয়তে 26 থেকে 50, আর আজকের মাধ্যমে শেষ হবে ওই সিরিজটা। আজকে আমি দেখাবো 51 থেকে 75 নম্বর প্রশ্ন পর্যন্ত। তো এই সিরিজের অ্যাজ ইউজুয়াল আমি যে কথাগুলো বলি, যে এই সিরিজে আমি যে শর্টকাটগুলো ব্যবহার করব সেগুলোর কিছু কিছু আমি আগের যে আমার উদ্ভাসের এই পর্যন্ত যতগুলো ভিডিও দিছি ওইগুলাতে ব্যাখ্যা করছি। কিছু কিছু যেগুলো আমি ওইগুলাতে ব্যাখ্যা করছি ওগুলো আমি বিস্তারিত বলবো না, ওগুলো জাস্ট শর্টকাটটা অ্যাপ্লাই করবো এখানে। তা আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই দেখবেন, আর ওইগুলো যদি দেখেন তো আপনার এই পর্যন্ত আমি যতগুলো উদ্ভাস প্রশ্ন সলভের ভিডিওগুলো দিচ্ছি ওগুলো যদি সব আপনারা আয়ত্ত করতে পারেন তো আশা করি আমাদের পরীক্ষায় ম্যাথ রিলেটেড কোনো প্রবলেম হবে না। সেটা সময়ের জন্য হোক বা জায়গার জন্য হোক, কারণ আমি এমন মেথড দেখাই যেগুলোর জন্য আমার জায়গাও কম লাগে, সময়ও কম লাগে। তো আমরা আর বেশি কথা না বলে আমি আজকে 51 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করি। তো 51 নম্বর প্রশ্ন আমাদের, তো এটা আমাদের 51 নম্বর প্রশ্ন। এখানে দেখেন, এখানে আমাদের রুট সাইন ইনভার্স ব্র্যাকেট লগ টু এক্স এর অস্তিত্ব থাকবে যদি, মানে অস্তিত্ব কখন থাকবে, মানে এটা ডোমেন বের করতে বলছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে ডোমেন বের করতে বলছে, ডোমেন, ওই ডোমেনের জন্য এটা অস্তিত্ব থাকবে। তো এটা ডোমেন আমরা কীভাবে বের করতে পারি? সাইন ইনভার্সের সীমা আমরা কি জানি? সাইন ইনভার্স থিটা যদি একটা জিনিস হয় তো এই থিটার সীমা আমরা কি জানি? এই থিটাটা -1 এর সমান থেকে -1 +1 -1 এর সমান বা +1 প্লাস থেকে +1 এর সমান পর্যন্ত হতে পারে। কিন্তু এখানে দেখেন, এখানে আবার রুট আছে। যখন আমরা মাইনাস ব্যবহার করব তখন মাইনাসের ভিতরে রুট চলে আসবে, কিন্তু রুটের ভিতরে আবার কি মাইনাস থাকতে পারে না। তো রুটের ভিতরে শুধু পজিটিভ থাকতে হবে। তাহলে এই প্রশ্ন যখন রুট সাইন থিটাতে আমরা চলে যাব তখন আমাদের এই সীমাটা চলে আসবে 0 সমান থেকে 1 পর্যন্ত। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। যদি সাইন ইনভার্স থিটা থাকতো তাহলে আমাদের এর ডোমেন হইতো -1 থেকে -1 সহ +1 পর্যন্ত। কিন্তু এখানে যখন রুটের ভিতরে সাইন ইনভার্স থিটাটা চলে আসবে তখন এখানে 0 থেকে 1 পর্যন্ত হয়ে যাবে, কারণ রুটের ভিতরে মাইনাস অস্তিত্ব নাই। তো আমরা এখন থিটা হিসাবে আমাদের কী দেওয়া আছে? লগ 2x। তো আমরা তাহলে এখানে এটা লিখতে পারি 0 থেকে log 2x, এখানে 1। তো আমরা এটা log 2টাকে আমরা কি করতে পারি? আমরা log 2 ইকুয়াল, আমরা কি জানি log a b ইকুয়াল যদি x হয়, এটা আমরা অনেক সময় আমাদের মনে থাকে না, তখন আমরা কি করতে পারি? আমরা উদাহরণ দিয়ে দেখতে পারি। log 2 8 ইকুয়াল আমাদের কী হয়? 3। তাহলে আমরা এটা কী লিখতে পারি? 2 কিউব ইকুয়াল 8। তো এখানে আমাদের 2 ছিল, এখানে আমাদের 3 ছিল, তো আমরা 2 কিউব ইকুয়াল 8 লিখছিলাম। তাহলে আমাদের এখানে দেখেন, এখানে আমাদের 2 এর জায়গায় a আছে আর 3 এর জায়গায় x আছে, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল b। তো একইভাবে আমাদের এখানে কী দেওয়া ছিল? আমাদের দেওয়া ছিল log 2x ইকুয়াল 1 বা log 2x ইকুয়াল 0। তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো? x ইকুয়াল আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 0 x থেকে 2 টু দি পাওয়ার 1। জাস্ট আমরা লগের সূত্র অ্যাপ্লাই করলাম। তো আমাদের এখানে কি আসছে? যে 2, এখানে আমাদের 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 x 2। তাহলে আমাদের x 1 থেকে, এটা থার্ড ব্র্যাকেট কারণ এটা ক্লোজ বদ্ধ তার কারণ আমাদের এখানে 1 এর সমানও হইতে পারে, 2 এর সমানও হইতে পারে, তাই বদ্ধ হবে দুইটাতে। তো আমাদের এটা উত্তর দেখেন, ডি নাম্বার উত্তর। তো এটাতে কী করলাম? জাস্ট আমরা এখানে কয়েকটা ধর্ম, যেমন হচ্ছে রুটের ভিতরে মাইনাস হতে পারে না, সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স থিটার মান -1 থেকে 1 হয়, যখন এটা রুটের মধ্যে চলে যায় তখন 0 থেকে 1 পর্যন্ত হতে পারে। তারপর আমরা থিটার জায়গায় লগের একটা মান ছিল, তো আমরা এটা লগটা এখানে বসালাম, তারপর লগের সূত্র ব্যবহার করে এক্সটাকে মুক্ত করলাম, তারপর আমরা পাই গেলাম। তো এটা এক্সের এই মানগুলোর জন্য এই ফাংশনটার অস্তিত্ব থাকবে, এর বাইরে কোনো মানের জন্য এর অস্তিত্ব থাকবে না। তো
এটা গেল আমাদের, তাহলে এটা ডি উত্তর 51। তো আমাদের 51 নম্বর প্রশ্ন গেল। তো আমরা এখন 52 নম্বর দিই। তো 52 নম্বর প্রশ্নটা আমাদের খুব সহজ। আমরা যদি অল্প একটু বিষয় একটু খেয়াল করি, এখানে আমাদের এক্স এর একটা ফাংশন দেওয়া আছে টি এর মাধ্যমে, ওয়াই একটা ফাংশন দেওয়া আছে টি এর মাধ্যমে, আর আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলছে। তো আমাদের বেসিক্যালি এখানে আমরা যদি এখানে আমরা একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করতেছি যে আমাদের 1 মাইনাস টি স্কোয়ার 1 প্লাস টি স্কোয়ার আর 2t বাই 1 প্লাস টি স্কোয়ার, এখানে ওয়াই ইকুয়াল দেওয়া আছে। তো এখানে একটা সূত্রের সাথে আমরা মিল পাচ্ছি। সূত্রটা কি আমরা কি জানি, cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো আমাদের এগুলো সূত্র খুবই স্পেশালি মনে রাখতে হবে, কারণ সাইন 2 থিটা ইকুয়াল 2 টেন থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো আমাদের এখানে দেখেন, এখানে কিন্তু একটা থিটা নাই, থিটাটাকে এখানে আমাদের একটা টি নাই, টিটাকে আমাদের দূর করতে হবে। তো আমরা যদি এখানে টি ইকুয়াল টেন থিটা ধরে নিই, টি ইকুয়াল টেন থিটা ধরে নিলাম, তো তাহলে আমরা টিটাকে থিটার মাধ্যমে কনভার্ট করে নিই, তাহলে আমরা এক্স ইকুয়াল পাচ্ছি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, cos 2 থিটা। আর আমরা ওয়াই ইকুয়াল তাহলে কি পাচ্ছি, 2 টেন থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো আমরা এটা ইকুয়াল কি লিখতে পারবো, সাইন 2 থিটা। তো আমাদের বেসিক্যালি অপশনে কিন্তু থিটা আগে টি এর, যেহেতু এখানে টি এর মাধ্যমে টিটাকে দূর করা হয়তো, যেহেতু আমরা টি ইকুয়াল টেন থিটা ধরছি, এখন আমাদেরকে থিটাটাকে ভেনিশ করতে হবে। তো আমরা থিটাটাকে কীভাবে ভেনিশ করতে পারি, আমরা যদি এটাকে 1 নং ধরি, এটাকে 2 নং ধরি, তাহলে এটা যদি 1 নং স্কোয়ার প্লাস 2 নং স্কোয়ার করি, তাহলে কী হয় দেখি, তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আসবে cos স্কোয়ার 2 থিটা প্লাস সাইন স্কোয়ার 2 থিটা, যেটার মান ইকুয়াল আমরা কি জানি 1। তাহলে বেসিক্যালি আমাদের একটা ইকুয়েশন পেলাম, যেটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা উত্তর পাওয়া যাব, কারণ আমাদের উত্তর এক্স ওয়াইয়ের মাধ্যমে আসা, যেখানে টি বা থিটার কোনো সম্পর্ক নেই। তো আমরা এটাকে যদি এখন ডিডিএক্স করি, তাহলে এটাকে পাবো 2x, এটাকে পাবো 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1-এর ডিফারেন্সিয়েশন করলে 0। আর তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল পাচ্ছি মাইনাস ওয়াই বাই এক্স। তো কত পানির মতো সহজ হয়ে গেলো প্রশ্নটা আমাদের। একটা কাজ করে কি, টি ইকুয়াল টেন থিটা ধরার পর, তো টি ইকুয়াল টেন থিটা ধরার পর এক্স ইকুয়াল কস 2 থিটা পেলাম, আর ওয়াই ইকুয়াল পেলাম সাইন 2 থিটা। তা আমরা এই ইকুয়েশনগুলো আমরা অনেকেই মনে আছে যে আমাদের কখন কী ধরতে হয়, কারণ আমরা এটা অনেক পরিচিত, অনেকবারে আমাদেরকে এগুলোর মুখোমুখি হতে হয়। তারপর আমরা জাস্ট বর্গ করে একটা সমীকরণ পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1। তারপর ওইটাকে আমরা ডিডিএক্স করে খুব সহজভাবে আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, মাইনাস ওয়াই বাই এক্স। তো মাইনাস ওয়াই, তো মাইনাস এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে দেখেন এক্সটাকে যদি আমরা পার করে দিই, তো এক্স বাই ওয়াই হবে মাইনাস এক্স বাই ওয়াই। এখানে আমি লিখি, এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হবে মাইনাস এক্স বাই ওয়াই। আপনারা একটু ক্যালকুলেশনটা করে নেবেন, ক্যালকুলেশন একটু ভরে ছিল। আমি যদি এক্সটাকে প্রথমে পার করতে হবে, তাহলে আসবে মাইনাস এক্স, আর মাইনাস এক্সকে তখন ওয়াই দিয়ে ভাগ করতে হবে, 2 কাটা চলে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই। তো এটা উত্তর বি, মাইনাস এক্স বাই ওয়াই। তো এখানে ক্যালকুলেশন সমস্যা হয়েছিল। তো আমরা জাস্ট এটার মেন থিম হচ্ছে টি ইকুয়াল টেন থিটা ধরা, এটা যারা ধরতে পারবো তারা খুব সহজেই প্রশ্নটা সমাধান করতে পারবো। তো নেক্সটে আমাদের দেখি 53 নম্বর প্রশ্ন। তো নেক্সট প্রশ্নটা আমাদের বহুপদী থেকে, এখানে দুটা ইকুয়েশন দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দুইটার একটা সাধারণ মূল থাকবে বলছে। যদি সাধারণ মূল থাকে তাহলে বি প্লাস সি ইকুয়াল কত, যেখানে বি আর সি সমান না। বিসি সমান হলে কী হবে, বিসি সমান হলে দুইটা সাধারণ মূল হয়ে যাবে, তাই বিসি সমান না বলছে। তো আমরা সাধারণ মূল থাকা সত্ত্বেও কি জানি, আমরা প্রথমে কি করি, এটাকে দুইটাকে আলফা, এই দুইটার মূল আমরা আলফা, একটা মূল সাধারণ মূল আলফা ধরে নিই, তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল আসে আমাদের বি আলফা প্লাস সি ইকুয়াল 0, আরেকটা আসবে আলফা স্কোয়ার ইকুয়াল সি আলফা প্লাস বি ইকুয়াল 0। দেন আমরা লিখি আলফা স্কোয়ার ইকুয়াল আলফা স্কোয়ার বাই তারপর আলফা বাই তারপর 1 বাই। এগুলো আমরা কীভাবে লিখতে হয় এটা জানি। আমরা কি করব, আমাদের আলফা স্কোয়ার দরকার নেই, আলফা আর এইটা যদি আলফা আর 1টা যদি নিয়ে আমরা, তাহলে আমরা আলফার একটা ভ্যালু পাবো, মানে সাধারণ মূলটা পাওয়া যাবো। কেন সাধারণ মূলটা পাওয়া যাবো, এখানে আপনারা একটু করলে দেখি। তো আমরা এখানে কি লিখতে হবে 1 1, তো আমাদের আলফা কী পাই, আলফা পাই আমরা এইটা আর হচ্ছে আমাদের এই ধ্রুবক পদটা গুণ করে, তো সি মাইনাস বি আসতেছে আমাদের আলফা, আর 1 ইকুয়াল আমাদের আসতেছে 1 ইকুয়াল আসতেছে আমাদের বি মাইনাস সি। তো আমরা দেখেন
এই দুটো আমরা যদি হিসাব করি তাহলে আলফা ইকুয়াল আমরা পাচ্ছি -1। তো আমরা সাধারণ মূলটা কিন্তু পাই গেলাম, সেটা কি, সেটা হচ্ছে -1। তো আমরা এখন -1 যদি আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই তাহলে দেখি কি হয়। এটাকে আমরা এটাতে মনে করি আমরা আলফা ইকুয়াল -1 বসাই দিলাম, তাহলে আমরা 1 + b + c = 0। তাহলে b + c = কত আসছে, যে -1। তো দেখেন কত সহজে আমরা উত্তর পাই গেলাম b + c = -1। কী করলাম আমরা, প্রথমটাতে আলফা স্কোয়ার আসতো, তো এটাকে একটু কাইজাল হইতো, আলফা স্কোয়ার কাটাকাটি করতে হতো, তাই আমরা প্রথমটা হিসাব থেকে বাদ দিয়ে শেষের দুইটা হিসাব নিলাম। শেষের দুইটা হিসাবে নিয়ে আমরা খুব সহজে দেখেন আলফার মানটা বের করে ফেলতে পারলাম। তারপর আলফার মানটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসায় b + c = পাওয়া যাচ্ছে -1। তো খুব সহজ ছিল এই প্রশ্নটা। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আরও সহজ। আমাদের বইয়ে একটা প্রশ্ন আছে যে একটা কণা যদি এক্স সমতরণে যায়, ওয়াই সমমন্দনে আবার স্থির অবস্থায় আসে। এক্স সমতরণ, আমাদের চিত্রটা এই ধরনের হয়, আমরা এগুলা গ্রাফ দিয়ে করি। এক্স সমতরণে যায়, তারপর ওয়াই সমমন্দনে যদি পৌঁছায়, আর যদি পৌঁছাতে যদি ওই ওয়াই সমমন্দনে আসে যদি থামে যায়, আর যদি মোট টি সময়ে, এটা ভি ভার্সেস টি এর গ্রাফ, এ বরাবর ভি এ বরাবর টি সময়ে যদি বস্তুটা স্থির অবস্থায় চলে আসে, তাহলে আমরা কি জানি 1/x + 1/y = t²/2s। মানে এই সময়ে যে দূরত্বটা অতিক্রম করে ওটা যদি এস হয় তাহলে t²/2s, এটা আমাদের উত্তর আছে। তো ওই প্রশ্নটা এখানে বলছে, এখানে দেখেন, এখানে বলছে এ থেকে বিতে পৌঁছাইতে সময় লাগে 3 মিনিট। তার মধ্যে এ থেকে অর্ধেক পথ গেছে আমাদের সমতরণে, বাকি অর্ধেক সমমন্দনে, আর মোট দূরত্ব কত, 2 কিলোমিটার। তো আমরা 1/a মানে 1/x এর জায়গায় শুধু 1/a আর 1/y জায়গায় শুধু 1/b দিয়ে দিছে। তো আমরা এটা কি লিখতে পারি, t²/2s। তো টি এর মান আমাদের 3, তাহলে 3²/2, s এর মান আমাদের 2। তাহলে আমাদের এটা কত আসছে, 9/4 অর্থাৎ 2.25। তো আমাদের এটা দেখেন বি নাম্বার তো 2.25। তো 1/x + 1/y = t²/2s, এটা কীভাবে আসে এটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি। তো আমরা এখানে দেখেন এটা আমাদের সমতরণ, x সমতরণ আর y সমমন্দন। এখানে যদি এ বি আর আমাদের পুরা দূরত্ব কি, এটা মানে এটার ক্ষেত্রফল কত, s, আর এটা পুরা সময় কত, t। তো আমরা যদি t1 সময় সমতরণ আর t2 সময় সমমন্দন যদি ধরে নিই, তাহলে আমাদের t = কত আছে, t = t1 + t2। তো আমরা এই x এর মান কি লিখতে পারি, x এর মান আমাদের v - 0/t1। তাহলে আমরা v/x = লিখতে পারবো t1। আর একইভাবে আমরা v/y = লিখতে পারবো t2। তারপর আমরা যদি t1 আর t2 যোগ করি তাহলে পাবো v1/x + 1/y = t1 + t2, মানে কি t1 + t2 = আমরা কি জানি, t। তাহলে t, তাহলে আমাদের 1/x + 1/y = আসলো t/v। এখন আমাদের ভিটা কিন্তু আমরা ধরে নেওয়া যে সর্বোচ্চ বেগ ভি পরিমাণ উঠে, তো এই ভিটাকে আমাদের দূর করতে হবে। তো ভিটাকে কীভাবে দূর করতে পারি, আমরা যদি এসটা, এখন এখানে এসের মানটা বের করার চেষ্টা করি ভি বাদে, তো আমরা কি করতে পারি, এস = আমরা কি জানি, এস হলো এটা ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল = হাফ ভূমি গুণ উচ্চতা। টোটাল ভূমি কত, টি, আর উচ্চতা কত, উচ্চতা ভি। তাহলে এস = হাফ ইন্টু টিভি। তো আমাদের ভিটাকে দূর করতে হবে, তাহলে আমরা 2s আমরা কি বলতে পারি, 2s/t = v। কিন্তু আমাদের এখানে, তাহলে আমরা এখানে যদি ভি এর মানটা এখানে বসাই তাহলে আমরা পাবো 1/x + 1/y = t²/2s। তো বেসিক্যালি এটাই আমাদের, এভাবে আমরা যদি আমাদের জেনারেল নিয়মে করতে চাইতাম তাহলে আমাদের এইভাবে করতে হতো। আর জাস্ট আমরা যদি এটা মনে রাখি যে 1/x + 1/y = হয় t²/2s, তাহলে আমরা শর্টকাটে t²/2s এর মানটা বের করে এটা উত্তর করতে পারি। তো আমরা অবশ্যই এই শর্টকাটটা মনে রাখবো। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা যদি দেখি, নেক্সট প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন। এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করতে বলছে, যে এটা অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো আমরা এটা কীভাবে করতে পারি, এটা আমরা দুইটা নিয়মে করতে পারি। তো বেসিক্যালি প্রথম নিয়মটা লন দিয়ে গুণ করে করতে পারি, আরেকটা নিয়ম হলো আমরা যে অব্যক্ত ফাংশনে জানি, প্রথমে একবার এটাকে আমাদের করতে হবে, x/y - y/x = 0 আকারে আনতে হবে। তারপর dy/dx = আমরা পাবো -fx, মানে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে y যেখানে ধ্রুবক,
আরেকবার এফ অফ ওয়াই, যেখানে ওয়াই এক্সকে ধ্রুবক ধরে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এইভাবে আমরা করতে পারি অব্যক্ত ফাংশন ধরে। আরেকটা পদ্ধতি কি, আমরা লন দিয়ে গুণ করে করতে পারি। তো আমরা যদি করার চেষ্টা করি তাহলে আমরা দেখি কী পাই। আমরা যদি এটা নিয়মে করার চেষ্টা করি, এখানে আমাদের কি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, যেখানে ওয়াই কি, ওয়াই হলো আমাদের ধ্রুবক, তাহলে এখানে আমাদের এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ওয়াই ধ্রুবক, তাহলে আমরা পাবো মাইনাস, এখানে আমাদের এক্সের সাপেক্ষে যেহেতু, তাহলে ওয়াই যেহেতু ধ্রুবক তো ওয়াই সামনে চলে আসবে, এক্স ওয়াই মাইনাস 1, আর আমাদের এখানে যেহেতু এটা হচ্ছে তাহলে আমাদের হচ্ছে মাইনাস, এখানে যদি এক্স আমাদের ওয়াই যেহেতু আমাদের ধ্রুবক তাহলে আমরা লন ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স, আর এখানে আমরা নিচে লিখতে পারবো, নিচে আমাদের ওয়াই, এবার আমাদের ওয়াই ধ্রুবক, তাহলে ওয়াই চলক এক্স ধ্রুবক, তাহলে আমরা এটা বলতে পারবো লন এক্স, লন এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়াই, আর এখানে আমরা পাবো মাইনাস এক্স ওয়াই এক্স মাইনাস 1। তো দেখেন এখানে একটা অনেক ভেজালযুক্ত পদ চলে আসছে, যেটা আমাদের উত্তরের সাথে মিলাইতে অনেক ক্যালকুলেশন করতে হবে। তাই আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এই মেথডটা অ্যাপ্লাই না করাই ভালো, যেহেতু আমাদের আগে এখানে লন টন অনেক বেশি আছে, তাই আমরা লন দিয়ে গুণ করেই করার চেষ্টা করব। তো আমরা যদি এটা লন দিয়ে গুণ করে করার চেষ্টা করি তাহলে আমরা কী পাবো, ওই পাক্ষে যদি আমরা এটাকে লন দিয়ে গুণ করি তাহলে পাবো ওয়াই লন এক্স, আর এখানে পাবো আমরা এক্স লন ওয়াই। তো দেন আমরা এটাকে যদি ইউভি মেথডে করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে এটাকে যদি আমরা ওয়াইকে স্থির রাখে এক্সের ডিফারেন্সিয়েশন করব, তাহলে লন এক্সকে করলে ওয়াই বাই এক্স প্লাস, এবার হচ্ছে আমাদের লন এক্সকে স্থির রেখে ওয়াইয়ের করবো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স। একইভাবে আমরা এক্সকে করব লন ওয়াইকে স্থির রেখে, শুধু লন ওয়াই থাকবে, যেহেতু এক্সকে করলে 1 হয়ে যায়। তারপর আমরা এক্সকে স্থির রেখে ওয়াই লন ওয়াইকে করলে 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। তো এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে এক পাশে নিয়ে যাব, আর লনগুলাকে এক পাশে নিয়ে ডিওয়াই বাই ডিএক্স থেকে কমন নিয়ে তারপর লসাগু করে আমরা উত্তর পাচ্ছি ওয়াই বাই এক্স লন ওয়াই মাইনাস ওয়াই, আর এক্স বাই ওয়াই লন এক্স মাইনাস এক্স। জাস্ট আমরা এইটাকে এই পাশে পার করে দিব আর এইটাকে এই পাশে পার করে নিব, তারপর লসাগু টসাগু করবো, তাহলে আমাদের এটা উত্তর আসবে। এটা যারটার সাথে বিটার উত্তর মিলে যায় তাহলে এটার উত্তর হলো আমাদের বি। তো এই মেথডও এটাও আমাদের ডিফারেন্সিয়েশন, এটাও আমাদের সঠিক উত্তর, কিন্তু আমাদের অপশনের সাথে তো মিলাইতে হবে, এটা আমাদের অপশনের সাথে মিলতেছে না। মিলবে কারণ আমাদের এখানে দেখেন, এখানে আমাদেরকে অনেক আরও ক্যালকুলেশন করতে হবে, এগুলাকে এক্সটাকে ভাঙতে হবে, কমন নিতে হবে, কাটাকাটি করতে হবে। তো আমরা এই মেথডে আমাদের সরাসরি উত্তরটা চলে আসছে, তাই আমরা এই মেথডটা এই প্রশ্নের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের সবারই মুখস্থ একটা প্রশ্ন, এটা আমাদের বইয়ে আছে। তো আমরা এই প্রশ্নগুলো আমাদের সাধারণত মুখস্থ থাকে। তো এটা আমাদের উত্তর কি, এটা আমরা যদি এখানে সেক কস থিটা ইকুয়াল সেক থিটাকে 1 বাই কস থিটা করি 5/2 করি, তাহলে আমরা এখানে যদি এটাকে কস থিটার লসাগু টসাগু করে কস থিটার একটা মান পাবো, যেটার মান আসবে 2। কস থিটা যদি 2 হয় তাহলে আমাদের সেক থিটা হবে হাফ। তখন আমরা এখানে 2 আর হাফ যদি বসাই তাহলে আমাদের আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1/2 টু দি পাওয়ার n। তো আমরা এটা সি। তো এটা হচ্ছে আমাদের সবার মুখস্থ। তো এই ধরনের আরেকটা প্রশ্ন আছে আমাদের বইয়ে, ওই প্রশ্নটা হলো ওইখানে আমাদের এটা দেওয়া থাকে সাইন আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল 2। তো এটাকেও আমরা একইভাবে যদি এভাবে ভাঙায় যদি সমাধান করি তাহলে আমরা সাইন আলফা ইকুয়াল পাবো 1 আর কোসেক আলফা ইকুয়াল পাবো 1। দেন আমাদেরকে বলে যে সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার n আলফা ইকুয়াল কত। তো এটা আমাদের 1 পাওয়ার n প্লাস 1 পাওয়ার n ইকুয়াল আমাদের 2 আসছে। তো আমরা এই উত্তরগুলো অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবো, কারণ বারবার এমসিকিউতে এগুলা প্রশ্ন আসতে দেখা যায়। তো এইটা প্রশ্নের ক্ষেত্রে মান হচ্ছে আমাদের, এখানে আমরা যদি পরস্পর বিপরীত দুইটা অনুপাত, মানে এখানে দেখেন কস থিটা আর সেক থিটা এগুলা পরস্পর বিপরীত গুণাত্মক, তাই এগুলার মান যদি 5/2 থাকে তাহলে উত্তর হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1/2 টু দি পাওয়ার n, আর এগুলার প্লাস ইকুয়াল যদি 2 থাকে তাহলে এর উত্তর হয় 2। তো আমরা এটা অবশ্যই মনে রাখবো যে
এগুলা প্রশ্ন আমাদের কীভাবে করতে হয় বেসিক নিয়ম তো আমরা সবাই জানি, শর্টকাটটা আমরা এভাবে মনে রাখতে পারি। তো এটা এখানে কস থিটা প্লাস সেক থিটা ইকুয়াল আছে, এখানে আমাদের সাইন থিটা সাইন আলফা প্লাস কোসেক আলফা আকারে থাকতে পারতো, তাও একই উত্তর আসতো। আবার আমাদের টেন আলফা প্লাস কট আলফা ইকুয়াল থাকতে পারত, তাহলে একই উত্তর আসতো। তো আমরা এগুলো অবশ্যই বেসিক বেস থেকে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব খুব সহজে, যেন আমরা পরীক্ষায় উত্তর করতে পারি। তারপর নেক্সট প্রশ্ন দেখি। তো 57 নম্বর প্রশ্নটা, আমরা এটা প্রশ্ন সবাই পারি, এগুলা প্রশ্ন আমাদেরকে আমরা জেনারেলি হিসাব করি, নির্ণায়কের মান যেভাবে বের করে। এখানে কিন্তু ওমেগা, এখানে জটিল সংখ্যার ঘনমূল এর মান, ঘনমূলের যে ওমেগা সেটা দেওয়া আছে। তো আমরা এটা সবাই পারি, এগুলো আমরা নির্ণায়কের মান বের করি। তো এটা একটা নিনজা টেকনিক আছে, সেই টেকনিকটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের উত্তর পাই আমরা। তো ওইটা কি, আমাদের একটা নির্ণায়কে এই যে এইটা আর এইটা যদি একই থাকে, আবার এই যে এইটা আর এইটা যদি একই থাকে, আর এইটা আর এইটা যদি একই থাকে, এখানে দেখেন এটা মাইনাস ওমেগা, এটা মাইনাস ওমেগা, এটা মাইনাস ওমেগা স্কয়ার, এটা মাইনাস ওমেগা স্কয়ার, এটা 1, এটা 1, তাহলে এটার উত্তর হয় এটা ইকুয়াল আমরা বলতে পারি 4 ইন্টু কি, এই যে এই কোণে যে তিনটা আছে, এই কোণে যে তিনটা উপাদান আছে মাইনাস ওমেগা, ওমেগা স্কয়ার 1, এগুলার গুণফল। তাহলে এটা মাইনাস ওমেগা ওমেগা স্কয়ার 1, তাহলে আমরা এটা কত বলতে পারি 4 ইন্টু মাইনাস ওমেগা কিউব। তো 4 ইন্টু ওমেগা কিউবের মান 1, তো মাইনাস 1, এটার উত্তর তাহলে কি -4। তো এটা উত্তর আমাদের সি -4। তো দেখেন কত সহজেই পারলাম আমরা। অনেক সময় আমাদের উত্তর যে 4a b c যুক্ত যে অঙ্কগুলো থাকে নির্ণায়কের, বা 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ওগুলো এইভাবে হয়। ওখানে দেখবেন যে এই জায়গায় আর এই জায়গায় এই কোণাকোণি উপাদান দুইটা একই, আর এই কোণের আর এই কোণের উপাদান দুইটা একই, আর এইটার উপাদান এই উপাদানটা একই। তখন আমরা কি করব 4 ইন্টু এই কোণের যে তিনটা যে আছে, আমাদের আমার কলমটা খেয়াল করবেন, এই কোণের যে তিনটা উপাদান আছে, এই 4 ইন্টু এই কোণের তিনটা উপাদানের গুণফল। তাহলে আমরা এই উত্তরগুলাই পাবে 4a b c, উদাহরণগুলো আমি না দেখাইলাম না। ঠিক একইভাবে সব ক্ষেত্রে এই প্রশ্নটা, এই মেথডটা অ্যাপ্লিকেবল না, কিছু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পাই। যদি আমাদের সময়ের খুবই মনে করেন আমাদের সময় অনেকক্ষণ চলে গেছে, তখন আমরা এই মেথডে সমাধান করতে পারি প্রশ্নটা। তো আশা করি আপনাদের এই মেথডটা অনেক উপকারে আসবে। তো মেথডটা আপনার আরেকবার ভিডিওটা ব্যাক দিয়ে আবার দেখতে পারেন, আরেকবার ক্লিয়ার হয়ে যাবে তাহলে। তো আমরা নেক্সটের প্রশ্নটা দেখি। তো নেক্সটে আমাদের বলছে একটা পরীক্ষায় 10টি প্রশ্ন, কেবল 5টি, প্রথম 5টি, মনে করেন একটা পরীক্ষায় 10টা প্রশ্ন আছে, প্রথম 5টি, প্রতিটির সাথে প্রতিটি প্রশ্নের জন্য কি আছে, অথবা আছে। প্রথম 5টির মনে করেন 10টি প্রশ্ন আছে, তার মধ্যে যে প্রথম 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের কি আছে, অথবা আছে। হয় প্রশ্নটা উত্তর করব হ্যাঁ, হয় করব না, না হয় অথবা উত্তর করব। আর তারপরে যে 5টি প্রশ্ন আছে, এই 5টিতে হয় উত্তর করব, না হয় উত্তর করব না। তো এখানে বলছে কতভাবে এক বা একাধিক প্রশ্ন উত্তর করতে পারবে, মানে এক বা একাধিক করতে হবে না, একবারে যে করব না তা কিন্তু চলবে না, একটার করতে হবে কমপক্ষে। তো আমরা ওটার ক্ষেত্রে কি জানি, এখানে আমাদের উপায় কয়টা, উপায় হলো আমাদের 3টা, আর আমাদের প্রশ্ন কয়টা, 5টা। তো 3 ইন্টু 5, আর এইখানে আমাদের উপায় কয়টা, এখানে আমাদের উপায় 2টা, হ্যাঁ অথবা না, ইন্টু 5, উপায় 2টা, প্রশ্ন 5টা। তো উপায় টু দি পাওয়ার, যেমন আমাদের বিয়ে বাড়ির প্রশ্নগুলো যে বন্ধুকে কতভাবে দাওয়াত দিতে পারবে, একইভাবে আমাদের এখানে 3টা উপায় আছে, হয় উত্তর করব, না হয় করব না, হয় অথবা করব। তো এই যে প্রথম 5টার জন্য 3টা অপশন, তো 3 টু দি পাওয়ার 5, আর দ্বিতীয় 5টা, শেষ 5টার জন্য 2টা অপশন, হয় করব না হয় করব না, তো 2 টু দি পাওয়ার 5। তো আর আমাদের এখানে প্রত্যেকটার মধ্যে একটা কিন্তু না আছে। তো এইখানে এটা যদি আমরা এটা ইকুয়াল যদি লিখি, তাহলে আমাদের একটা এমন অপশন আছে যেটাতে আমরা একটারও উত্তর করতেছি না। তো আমাদেরকে বলছে কমপক্ষে এক বা একাধিক উত্তর করতে হবে, মানে একটা করতে হবে। তো এটাকে আমরা -1 করে দিই, তাহলে আমরা এটা পাবো 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5 -1, তাই 6 টু দি পাওয়ার 5 -1। তো এটা উত্তর সি। তো এই প্রশ্নটা খুব সহজ ছিল, আমরা এই প্রশ্নগুলো সবাই পারি। যে বন্ধুর বিয়ের প্রশ্নটা আমাদের ফেমাস এই প্রশ্নের জন্য, যে 6 জন বন্ধুকে বিয়ের দাওয়াত কত এক বা একাধিক উপায়ে কতভাবে দিতে পারবো, ওটা আমাদের কী হয়, 6 জন বন্ধুকে হয় দাওয়াত দিব, না হয় দিব না, তার 2 টু দি পাওয়ার 6, আর
এইটার মধ্যে এমন একটা কেস আছে যেটাতে আমরা একজন কাউকে দাওয়াত দিচ্ছি না, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে এক বা একাধিক একজনকে দাওয়াত দিব, তো তাই আমাদের ওই অপশনটা বাদ দিতে হয়। তো একইভাবে আমাদের এখানে প্রশ্নের ক্ষেত্রে যেহেতু এক বা একাধিক কথাটা উল্লেখ করা আছে, তাই আমাদের এক বাদ দিতে হবে, কারণ এমন একটা এই 6⁵ উপর এমন একটা অপশন আছে যেটাতে আমি কাউকেই কোনো প্রশ্নের উত্তর করি নাই, কিন্তু আমাদের একটা প্রশ্নের অবশ্যই উত্তর করতে হবে, তাই আমরা এখানে এক বিয়োগ করে দেবো, তো আমাদের এটা সি উত্তর। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে, এই সেটটা কি বলছে, এই সেটটা কি ঊর্ধ্ব সীমা যাবে, ঊর্ধ্ব সীমা কত, বা বা কেবল নিম্ন সীমা যাবে, বা ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা উভয় থাকবে, বা উভয় দিকে সীমিত হবে। তো আমরা এই ধরনের প্রশ্নগুলো কীভাবে করতে পারি, আমাদের এখানে দেওয়া আছে এন একটা দেওয়া আছে চলক, তো এই এন চলকটা সবসময় স্বাভাবিক সংখ্যা বলে দিয়েছে। তো স্বাভাবিক সংখ্যা আমাদের কত থেকে শুরু, 1 2 3 1 থেকে শুরু, এখানে আমাদের 1 থেকে শুরু চলতে থাকে, তো সাধারণ স্বাভাবিক সংখ্যা। তো আমরা এখানে 1 দিয়ে দেখব, 2 দিয়ে দেখব, 3 দিয়ে মানে আমরা এন এর মান বসায় চেক করবো, একবার বসাবে, একবার 2 বসাবে, এবার চেক করে আমরা একটা সেট পাবো। ওই সেটটা কী ধরনের হচ্ছে ওটা থেকে আমরা একটা আইডিয়া করতে পারবো যে এই সেটটা কী ধরনের সেট। তো আমরা এই ধরনের প্রশ্নের যদি এন যুক্ত যদি সেট থাকে আর ওইটা যদি এই ধরনের শর্ত দেওয়া থাকে যে কোনটা সঠিক, ওই ক্ষেত্রে আমাদেরকে এখানে দেখতে হবে যে এন কী ধরনের সংখ্যা, স্বাভাবিক না পূর্ণ না অঋণাত্মক, ওগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। তারপর আমরা এনের 2-3টা মান বসায় চেক করব যে কী ধরনের আসতেছে আমাদের সেটটা। তো আমরা এখানে এই সেটের জন্য আমরা প্রথমে 1 বসাবো এনের মান। তো প্রথমে 1 বসাইলে আমরা কত পাচ্ছি, আমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখি। তো 1 বসাইলে আমরা মান পাচ্ছি, এনের মান 1 বসাইলে মান পাচ্ছি -0.064। এখানে যদি আমরা এখন 2 বসাই তাহলে কত মান পাবো, তাহলে আমরা পাচ্ছি -161। তারপর আমরা এখন যদি 3 বসাই, বসালে পাচ্ছি আমরা -5। যদি 4 বসাই তাহলে আমরা পাচ্ছি -22। তো আমরা এখানে 5 বসালে পাচ্ছি 29, 6 বসালে পাচ্ছি 13। তো এখানে দেখেন এই সেটটা দেখেন মাইনাসের দিকেও যাচ্ছে, এই পর্যন্ত দেখেন মাইনাসের দিকে গেল, কত পর্যন্ত 1 2 3 4। তো 1 থেকে 4 বসাইলে আমরা মাইনাসের দিকে গেল, আবার 5 6 যখন বসাচ্ছি তখন কিন্তু প্লাসের দিকে চলে যাচ্ছে। তো এটা দেখেন এটা কিন্তু উভয় দিকে যাচ্ছে, প্রথম 1 থেকে 4-এর জন্য আমাদের মাইনাসের দিকে যাচ্ছিল, আবার যখন আমরা 5-এ চলে গেলাম 5 6 তখন আমাদের প্লাসের দিকে চলে যাচ্ছে। তো তাই আমাদের এটা প্রশ্ন যেহেতু উভয় দিকে যাচ্ছে, তাই এটা উভয় দিকে অসীমিত এই প্রশ্নের উত্তর। তো আমাদেরকে এইভাবে এনের মান বসায় চেক করতে হবে যে এটা কী ধরনের। তো এই ধরনের মাঝে মাঝে আমাদের এইভাবে থাকে এস ইকুয়াল এন 1 প্লাস এন, এখানে আমাদের এন ইকুয়াল থাকে বড় হাতের এন হইলে এই সেটটার ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা কত বা কী ধরনের সেট, তখন আমাদের এনের মান বসায় চেক করতে হয়, বেশ কয়েকটা এনের মান বসায় চেক করতে হয়। তো আমরা এইভাবে চেক করে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি। তো এটা হচ্ছে উভয় দিকে অসীমিত হবে, কারণ আমাদের এখানে উভয় দিকে মানটা যাচ্ছে আমরা যদি মান বসায় চেক করি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো 60 নম্বর প্রশ্নে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের প্রত্যেক বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। এখানে আমাদের এ বির মধ্যবিন্দু ডি, এসির ই আর বিসির এফ। তাহলে আমাদের বলছে যে এখানে একটা শীর্ষবিন্দু এ এর স্থানাঙ্ক কত, ভারকেন্দ্র জি বলা আছে যে ভারকেন্দ্র জি। তো আমরা এই প্রশ্নটা কীভাবে করতে পারি, আমরা বেশ কিছু উপায় করতে পারি, তার মধ্যে সবচেয়ে যেটা ইফেক্টিভ আর শর্টকাট তাড়াতাড়ি করার উপায় সেটা আমি দেখাবো। তো একটা ত্রিভুজ মনে করেন, এটা মনে করেন ত্রিভুজটা, তো এই ত্রিভুজটার এখানে মনে করেন এ বিন্দুটা, এটা মনে করেন বি বিন্দু, এটা মনে করেন সি বিন্দু। তো বি সি এর মধ্যবিন্দু আছে এফ, আর আমাদের এ বির মধ্যবিন্দু দেওয়া আছে ডি, আর আমাদের সি এর মধ্যবিন্দু দেওয়া আছে ই। তো আমরা যদি এই মধ্যবিন্দুগুলো যোগ করি, মনে করেন এইটা আর এটা যদি যোগ করি তাহলে কি পাবো, আমরা যে এই বাহুটা পাবো, এখানে আমরা একটা কী পাবো, একটা আমরা
এখানে আমরা একটা রম্বস পাবো। রম্বস কিভাবে দেখেন, এই যে ইএফ এর যদি আমরা যোগ করি তো এই বাহুর দৈর্ঘ্য আর এই যে এফডি এই বাহুর দৈর্ঘ্য কী হবে, সমান। আবার আমরা কি জানি, একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলা ছেদবিন্দু একটা ত্রিভুজের, মনে করেন এটা একটা ত্রিভুজ যদি হয়, এটা যদি এ বি হয়, আর এই দুইটা বাহুর এই বাহুর মধ্যবিন্দু যদি ডি হয় আর এই বিন্দুর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে আমরা কি জানি এ বি এর অর্ধেক হইল কত, ডিএফ। তো তাহলে আমাদের এ বি এর অর্ধেক মানে এটা যদি সি হয় তাহলে এই যে বিসি আর ডিএফ হচ্ছে সমান। তো এখানে দেখেন ই এ কিন্তু এসির অর্ধেক, তাহলে ই এর সমান কি হবে, এফডি। এটা সমান। আবার একইভাবে এটা আর এটাও সমান, তাহলে দেখেন এই সব বাহুগুলো সমান। তো সব বাহুগুলো সমান, এটা একটা রম্বস। তো রম্বসের তিনটা যদি বিন্দু আমাদের দেওয়া থাকে তাহলে চতুর্থ বিন্দু স্থানাঙ্ক আমরা কীভাবে বের করি, এটা কর্ণ বের করে তারপর বের করি এটা দিয়ে, তা বা কম বেশি মেথড দিয়ে আমরা করতে পারি। সেটা কিভাবে, এটা দেখেন এফ বিন্দু আমাদের দেওয়া আছে কত, 1 আর 2, আর ডি কত দেওয়া আছে 4 আর 5, আর আমাদের ই কত দেওয়া আছে, ই আমাদের দেওয়া আছে 2 আর 3। তো আমাদের এফ থেকে ডি এর দিকে যদি আমরা যাই তাহলে এক্স এর কি কত পরিমাণ বৃদ্ধি পাইছে, এক্স বৃদ্ধি পাইছে 3 পরিমাণ। তাহলে আমাদের এখানেও কত পরিমাণ, এ কত পরিমাণ বৃদ্ধি পাবে, 3 পরিমাণ। তো 3 কত, এখানে 2 থেকে যদি আমরা 3 বাড়াই তাহলে কত পাবো, 5। আর এখানে দেখেন ওয়াই কত পরিমাণ বৃদ্ধি পাইছে, ওয়াই বৃদ্ধি পাইছে, ওয়াইও কিন্তু 3 পরিমাণ বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের এখানে 3 পরিমাণ, 3 কে 3 পরিমাণ যদি বাড়াই তাহলে 3 আর 3 কত হবে, 6। তো এটা হলো কম বেশি মেথড। তাহলে ই যদি হয় 2 3 তাহলে এ হবে 5 6। তো আমাদের এর স্থানাঙ্ক বের করতে বলছে, যেটা 5 6, ডি উত্তর আমাদের। এটা আমরা কীভাবে করলাম, আমরা সামান্তরিক একটা রম্বস পাইলাম, ওই রম্বসের 3টা বিন্দু আমাদের দেওয়া আছে, আর চতুর্থ বিন্দু আমাদের কত, ওটা আমাদের বের করতে হবে। তো ওটা আমরা সবাই বের করতে পারি কম বেশি মেথড দিয়ে। তো আমাদের এখানে এক্স অক্ষ বরাবর এক্সের মানের পরিবর্তন হয়েছে 3 পরিমাণ বৃদ্ধি পেয়েছে এফ থেকে ডিতে যাওয়ার জন্য। একইভাবে ই থেকে এতে যাওয়ার জন্য আমাদের 3 পরিমাণ বাড়াইতে হবে এক্সের মান। তো এক্সের মান আমাদের 2 আছে এখন, এরকে যদি আমরা 3 পরিমাণ বাড়াই তাহলে আমরা 2 আর 3 কত, 5। আর এফ এর বরাবর ওয়াই অক্ষ বরাবর 3 পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে 3কে আমরা আর যদি 3 পরিমাণ বাড়াই তাহলে 6, তাহলে 5 আর 1 6। তো আমাদের ডি উত্তর, এ বিন্দু স্থানাঙ্ক। তো এই মেথডে আমরা সবচেয়ে দ্রুত উপায় করতে পারি। তো আমরা এইভাবে বিসিরও বের করতে পারি, বিসির বিন্দু যদি আমাদের বের করতে বলে তো আমাদের বিসিরও আমরা বের করতে পারবো। এখন আমরা যেটা রম্বস কল্পনা করেছিলাম তখন শুধু আমরা সি এর ক্ষেত্রে এটা যোগ করবো আর এটা যোগ করবো না, তখন আমাদের এইটা আর এটা একটা রম্বস হবে। তখন আমরা কীভাবে করবো, তখন আমরা জাস্ট এটা কত, 4 থেকে 1 গেলে কত কমছে, 3 কমছে, তাহলে এটাকে আমরা 2 থেকে 3 পরিমাণ কমাইলে পাবো -1। আর এখানে আমাদের 5 থেকে 2-এ 3 কমছে, তাহলে 3 থেকে আমরা যদি 3 কমাই তাহলে পাবো 0। তাই সি এর স্থানাঙ্ক পাবো -1 0। একইভাবে বি এর যদি বের করতে পারি তখন আমরা এই রম্বসটা কল্পনা করব। তো আমরা এভাবে যে কোনো যদি মধ্যবিন্দু দেওয়া থাকে ত্রিভুজের তাহলে আমরা শীর্ষবিন্দুগুলো বের করতে পারি এই উপায়ে, সামান্তরিক কল্পনা করি বা একটা রম্বস। সমান্তরিক আর রম্বস একই জিনিস। আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলগুলো বলা আছে জটিল। যদি জটিল হয় তাহলে z1³ + z2³ ইকুয়াল কত। তো আমরা এগুলো কীভাবে করি, আমরা এটাকে প্রথমে r - r² = 1 লিখে তারপর r² - r + 1 লিখতে পারি ইকুয়াল 0। তারপর আমরা এখান থেকে z1 + z2 ইকুয়াল লিখব 1, z1 × z2 ইকুয়াল আমাদের আসবে 1। আমরা জাস্ট বহুপদীর দ্বিঘাত সমীকরণের বেশি সূত্রগুলো অ্যাপ্লাই করতেছি। তারপর আমরা z1³ + z2³ এর সূত্র ফেলাবো, z1³ + z2³ - 3 z1 z2 + z1 + z2। দেন আমরা এখানে এগুলো মান বসাবো, তারপর আমরা উত্তর পাবো। তাহলে আমরা উত্তর কত পাচ্ছি, আমরা দেখি এখানে 1³ - 3 × 1 × 1, উত্তর কত পাচ্ছি আমরা -2। তো আমরা এটা হলো আমাদের জেনারেল মেথড। তো আমি এখন একটা ট্রিক্স বলবো। ট্রিক্সটা কি, আমরা যে ওমেগা আর ওমেগা স্কয়ার যে পাই, এই মানগুলো যে পাই এগুলা কোথা থেকে পাই, এটা একটা সমীকরণ থেকে পাই। সমীকরণটা কি, x² + x + 1 = যদি 0 হয় তাহলে এর মূল দুইটা হয় এই যে ওমেগা আর ওমেগা স্কয়ার। এটা আমরা অবশ্যই মনে রাখবো, এই দুইটা এই ইকুয়েশনটা। যদি একটা ইকুয়েশন x² + x + 1 = 0 হয় তাহলে এর যে মূলগুলা হয় ওগুলা হচ্ছে এককের ঘনমূল ওমেগা আর ওমেগা স্কয়ার।
আর যদি হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এর মূলধন হয় মাইনাস ওমেগা স্কোয়ার। এই দুটা বেসিক যদি আমরা মনে রাখি তাহলে আমরা অনেক এমসিকিউ খুব সহজে করতে পারি। কারণ বেশিরভাগ সময় আমাদের এই ইকুয়েশনটা দিয়ে বলে যে এর দুইটা মূল জটিল হলে এই যে কোনো একটা ইকুয়েশন বলে যে এটার মানটা বের করো। আসলে আমাদের ওইটা দিয়ে ইঙ্গিত করছে যে এখানে আমাদের সেই বেসিক্যালি এক্স ইকুয়াল ওমেগা আর ওমেগা স্কোয়ারকে বোঝানো হয়েছে। তো আমরা এই ইকুয়েশনটা দেখেন আর ইন্টু 1 মাইনাস আর ইকুয়াল 1 দেওয়া আছে, যেটা এক্সের জায়গায় শুধু আর বসায় এই ইকুয়েশনটা দিয়ে দিচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল 1 ইকুয়াল 0। তো এই ইকুয়েশনটার আমি দুইটা উত্তর কি বললাম যে একটা হবে মাইনাস ওমেগা, একটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে বেসিক্যালি আমাদের এখানে আর ইকুয়াল মাইনাস ওমেগা বা মাইনাস ওমেগা আর ওমেগা স্কোয়ার। তো আমরা এখানে কি বলছে Z1 কিউব প্লাস Z2 কিউবের মান কত। তো আমাদের Z1 আর Z2 ইকুয়াল কি, একটা হলো ওমেগা আর একটা হলো ওমেগা স্কোয়ার। তো Z1 এর মান আমাদের মাইনাস ওমেগা, তো মাইনাস ওমেগা কিউব প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার কিউব। বেসিক্যালি আমাদেরকে এটা বের করতে বলছে এই ইকুয়েশন দ্বারা। তো আমরা কি জানি মাইনাস ওমেগা কিউব ইকুয়াল -1 আর মাইনাস ওমেগা স্কোয়ার কিউব ইকুয়াল প্লাস -1। তাহলে এটা কি ইকুয়াল কত পাচ্ছি -2। আমাদের এখানে Z1 প্লাস Z2 ইকুয়াল কত ওটাও জানা লাগতেছে না, Z1 ইন্টু Z2 ইকুয়াল কত ওইটাও জানা লাগতেছে না। আবার আমাদের Z1 কিউব প্লাস মানে A কিউব প্লাস B কিউবের সূত্রও জানা লাগতেছে না। আমাদের শুধু কী রাখতেছে এই ইকুয়েশনটার যে মূল আর এর যে মূল, ওই মূল দুটা হলো একটা মাইনাস ওমেগা আর একটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। ওটা আমরা কীভাবে পেলাম, আমরা বেসিক থেকে যে ওমেগা আর ওমেগা স্কোয়ারটা যে আমরা পাইছি আমাদের বইয়ে, ওটা আমাদের কোথা থেকে আসছিল, ওই বেসিক থেকে আমরা ওমেগা স্কোয়ার ওই ইকুয়েশনটা যে ইকুয়েশনটা থেকে আসছিল ওই ইকুয়েশনটা থেকে আমরা ওই ইকুয়েশনটা আমাদের এখানে দেওয়া আছে। তো বেসিক্যালি এখানে আর এর যে মূল Z1 আর Z1 হচ্ছে মাইনাস ওমেগা আর Z2 হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমরা এই মূল দুটা এখানে বসাই দিলে আমরা খুব সহজেই এটা উত্তর যে -2 এটা আমরা বের করে ফেলতে পারি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদের এখানে 62 নাম্বার প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন দেওয়া আছে। এখানে একটা এটা হচ্ছে আমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে। তো ওয়াই ইকুয়াল আমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। তো আমরা এগুলাতে কী করি, ওই পক্ষে প্রথমে 1 দিয়ে যোগ করি। তাহলে 1 প্লাস ওয়াই ইকুয়াল 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস অসীম পর্যন্ত। তো আমরা এটাকে কী করি 1 প্লাস ওয়াই আর এটা ইকুয়াল আমরা কী লিখতে পারি, এটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স মাইনাস 2। তো আমরা এখন কী করি এই -2টাকে এই পাশে পার করে নিই, তাহলে পাই 1 প্লাস হাফ মাইনাস হাফ ইকুয়াল 1 মাইনাস এক্স। তো এখানে দেখেন এখানে কিন্তু এর পাওয়ার কত আসছে -1/2 আসছে। তো -1/2 যেহেতু আসছে তখন আমাদের ওয়াই এর সহগগুলার সামনে কি থাকবে, একটা ভগ্নাংশ থাকবে। প্লাস মাইনাস পরে একটা ভগ্নাংশ তো থাকবে, ওয়াই এর সামনে একটা ভগ্নাংশ থাকবে, ওয়াই স্কোয়ারের সামনে একটা ভগ্নাংশ থাকবে, যেহেতু আমাদের ঘাটটা মাইনাস ভগ্নাংশ আসছে। তো এখানে দেখেন এখানে এ নাম্বারে তো কোনো ভগ্নাংশ নাই সহগের সামনে, বি তো সহগের সামনে কোনো ভগ্নাংশ নাই, সি তো নাই, ডিতে আছে। তো এটা থেকে তো আমরা বুঝতে পারি যে এটা উত্তর ডি। আর ক্যালকুলেশন করার দরকারই নেই, কারণ আমাদের এখানে যেহেতু আমাদের ওয়াই এর পাওয়ারটা ভগ্নাংশ আসছে, তো আমাদের বিস্তৃতি করলে আমাদের ওয়াই এর সহগুলা ওয়াই স্কোয়ার ওয়াই কিউবের সহগুলাও ভগ্নাংশ আসবে। তো আমাদের অপশনে একটাই ভগ্নাংশ দেওয়া আছে, তাই আমাদের ডি উত্তর। তো আমাদের যদি বেশ কিছুতে ভগ্নাংশ থাকে তাহলে আমরা এটা সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারি যে এটা 3টা পদ বের করে দেখতে পারি কোনটার সাথে মিলতেছে, ওটা আমাদের উত্তর। তো এটাতে যেহেতু আমাদের উত্তরটা খুব সহজ, অপশনগুলো খুব সহজ করে দিয়েছে, তাই আমাদের অত বেশি খাটার দরকার নেই। এই সুন্দর ছোট্ট একটু বেসিকটা আমরা মাথায় রাখলে খুব সহজে আমরা এটা উত্তরটা করতে পারি। তো আমাদের নেক্সট প্রশ্ন 63 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্ন বলছে একটি বস্তুকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এমনভাবে নিক্ষেপ করা হলো। তো আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে, এই কোণটা 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে কি বলছে এখানে নিক্ষেপ করা হলো যেন 7 মিটার ব্যবধানে, মানে এই যে এইটা দূরত্ব 7 মিটার ব্যবধানে অবস্থিত 5.5 মিটার উঁচু। তো এই যে উঁচু 5.5 মিটার উঁচু দুটি দেওয়ালের ঠিক উপর দিয়ে, মানে দেওয়ালগুলোর ঠিক উপর দিয়ে চলে গেছে। তাহলে এটার আনুভূমিক পাল্লা মানে এটার পুরাটা দৈর্ঘ্য কত, ওটা আমাদেরকে বের করতে বলছে। তো এটার জন্য আমরা একটা শর্টকাট জানি, সেটা কি আর ইকুয়াল 2a cot α/2। কিন্তু এই ক্ষেত্রে এই শর্টকাটটা খাটবে না এই প্রশ্নের জন্য। কেন খাটবে না, কারণ এই প্রশ্নে একটা শর্ত থাকে। শর্তটা কি 2a দূরত্বের ব্যবধানে, মানে এই 7 মিটারটা 2a হয়, 2a মানে 7 মিটার 2a দূরত্বের ব্যবধানে এ উচ্চতা দুটি যদি দেওয়ালকে যদি ঠিক উপর দিয়ে যদি যায় তাহলে আর ইকুয়াল আমরা 2a cot α/2 এটা লিখতে পারি। তো এখানে দেখেন এখানে আছে 7 মিটার যদি 2a হয় তাহলে
মানে আমাদের উচ্চতাগুলো কত প্রয়োজন, 7-এর অর্ধেক কত, 3.5। তো এখানে যদি বলতো যে 7 মিটার ব্যবধানে 3.5 মিটার উঁচু দেওয়াল অতিক্রম করে, তাহলে আমাদের এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম 2a = cot α/2। কিন্তু আমাদের এখানে দেখেন ব্যবধান 7 মিটার কিন্তু উচ্চতা আছে 5.5 মিটার, তাই আমাদের এই ক্ষেত্রে এই সূত্রটা আমাদের খাটবে না, এখন আমাদেরকে এই শর্টকাটটা খাটবে না। তো এইভাবে আমাদের খুব ব্যতিক্রমই আসে, বেশিরভাগই আমাদের এইভাবে বলে যে এখানে আমাদের 7 থাকলে এখানে 3.5 থাকে, তখন আমরা এটা দিয়ে করি। কিন্তু আমাদের এটাতে যদি একটু মনে করেন করে দিছে, পাল্টাই দিছে প্রশ্নটা, তাই আমরা এটা একটু বেসিক থেকে করব। বেসিক কি আমাদের এখানে এটা যদি আমরা ax হয়, আর তাহলে আমাদের এখান থেকে এটা কী হবে, ax হবে। তাহলে আমরা r = কী পাই, r = পাই 2x + 7। আর y = আমাদের কী দেওয়া আছে, y = আমাদের দেওয়া আছে 5 মিটার, y = দেওয়া আছে 5.5, আর x = x। তো আমরা y = জানি x tan α 1 - x/r। তো এখানে আমাদের সব কিছু জানা, y এর মান দেওয়া আছে 5.5, x = x, xটা আমাদের জানা নাই, tan α, আলফার মান 30, দেন 1 - x আমাদের জানা নেই, r = 2x + 7। দেখেন পুরো ইকুয়েশনে শুধু x নাই, তো x = আমরা বের করব ক্যালকুলেটর দিয়ে। তো আমরা x = পাচ্ছি 16.17। তো আমরা এখানে r এর জায়গায় যদি x এর মান যদি বসাই দিই 16.17, তাহলে r = আমরা পাবো 39.35, যেটা আমাদের ডি অপশন। তো আমরা এভাবে আমরা এই শর্টকাটটা যদি আমাদের না মনে থাকে তাহলে সব অঙ্কই আমরা এভাবে করতে পারি। কিন্তু আমাদের যদি একটা শর্ত থাকে, যেটা কি মানে 2a ব্যবধানে a মিটার উচ্চতার, এখানে 2a ব্যবধানে a মিটার উচ্চতার দুইটা দালানকে যদি ঠিক উপর দিয়ে যায়, তাহলে আমরা r = জানি 2a cot α/2। তো আমাদের এখানে যেহেতু 2a = a হচ্ছে না, এটা এই সত্যটা খাটতেছে না, তাই আমরা বেসিক নিয়ম দিয়ে r এর মান বের করলাম। তখন আমাদেরকে এই প্রসেসে যাইতে হবে। তো আমরা অবশ্যই কীভাবে এই সূত্রটা আসলে ওটাও মনে রাখবো, সাথে আমাদের এটাও মনে রাখবো। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদের 64 নম্বর প্রশ্নে বলছে কে এর সকল বাস্তব মানের জন্য একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দ্বারা নির্দেশিত সরল রেখাটি একটি নির্দিষ্ট বিন্দুগামী, ওই বিন্দুর স্থানাঙ্ক কত। তো আমাদের এই ধরনের প্রশ্ন যখন বলে, একটা সমীকরণে কে থাকে আর কে এর সকল বাস্তব মানের জন্য একটা নির্দিষ্ট বিন্দুগামী যখন বলে, তখন আমাদের কি করতে হয়, কেটাকে আলাদা করতে হয়। তো কেটাকে আলাদা করে দুইটা সমীকরণ নিয়ে আসতে হয় x y যুক্ত, দেন আমাদেরকে ওই সমীকরণ দুইটাকে আমাদের সমাধান করে যে বিন্দুটা পাই, ওই বিন্দুটাই আমাদের উত্তর হয়। তো আমরা সাধারণত জানি যে a1x প্লাস b1y প্লাস c1 ইন্টু কে a2x প্লাস b2y প্লাস c = 0। এইটা একটা সরলরেখা, এই সরলরেখা দুইটার ছেদবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। এই সূত্রটা আমরা সবাই জানি যে দুইটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা ইকুয়াল লিখতে পারি প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা। তো আমাদের ওই যে ছেদবিন্দুটা আমাদের কীভাবে পাই, এই দুইটার সমাধান করি কিন্তু ওই ছেদবিন্দুটা পাই। তো ওই প্রশ্নটাই আমাদের এখানে দেওয়া আছে। তো ওইখানে আমাদের এই ধরনের দুইটা ইকুয়েশন, এই কে যুক্ত পদটা থেকে এই ধরনের দুইটা ইকুয়েশন আনে, ওই ছেদবিন্দুটা আমাদেরকে বেসিক্যালি বের করতে বলছে। তো আমরা কি করব, আমরা এখানে আমাদের এইটাকে যদি আমরা এক্সটাকে যদি ভিতরে গুণ করে দিই, তাহলে পাবো 3x প্লাস 2kx প্লাস 5ky মাইনাস 3 = 0। তাহলে আমরা পাবো 3x মাইনাস 3 প্লাস কে যদি কমন নেই, তাহলে পাচ্ছি 2x প্লাস 5y = 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 3x মাইনাস 3 = 0 আর 2x প্লাস 5y = 0। তো এই দুইটা সমীকরণের ছেদ বিন্দু আমরা বের করলে ওই বিন্দুটা পাবো। তো আমরা এখানে x এর মান পাচ্ছি 1, আর x এর মান যদি এখানে বসাই তাহলে y এর মান পাবো -2/5। তো বেসিক্যালি আমাদের ওই বিন্দুটা হলো 1 - 2/5। তো এই সূত্র থেকে বেসিক্যালি এই প্রশ্নটা করা, যে আমাদের দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা কি লিখি, প্রথম সরলরেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় সরলরেখা, ওই ছেদবিন্দুটা কিন্তু আমরা ওই সরলরেখা দুইটা সমাধান করেও বের করতে পারি। তো আমরা এখানে আমাদের কে দ্বারা ওই সমীকরণটা দেওয়া ছিল, তো ওই সমীকরণ দুইটা ছেদবিন্দু আমাদেরকে বেসিক্যালি বের করতে বলছে। তো ওর জন্য আমাদেরকে কেটাকে আলাদা করে নিতে হবে, যেখানে আমরা এখানে যেটা করলাম যে এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, কেটাকে আলাদা করলাম, তারপর এই দুইটা = 0 ধরে জাস্ট এই দুইটার সমাধান করে ওই বিন্দুটা পাইলাম, ওই বিন্দুটা আমাদের সি উত্তর। তো আমাদের এখন 65 নম্বর প্রশ্ন খুব সহজ একটা, আমি অপশনগুলোও নিই নাই, এটা একটা ডিফারেন্সিয়েশন করতে বলছে এখানে একটা সমীকরণকে। তো আমরা
ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে কীভাবে ডিফারেন্সিয়েশন করতে পারি, প্রথমে আমরা এটাকে করবো ই টু দি পাওয়ার এক্সকে করলে ই টু দি পাওয়ার এক্স, তারপর এর পাওয়ার মাইনাস এক্স, তো মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই -1, তাহলে আমাদের এখানে মাইনাস প্লাস এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্সই, আর 1/xকে ডিফারেন্সিয়েশন করলে -1/x²। তো বেসিক্যালি এটাই আমাদের ddx dy/ddx। তো এটা আমাদের যে অপশনে আছে ওই অপশনটাই আমাদের উত্তর। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো 66 নম্বর প্রশ্নটা খুব সহজ। এখানে একটা সরলরেখা দেওয়া আছে, এই রেখাটা এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে নিচের কোনটা সঠিক। তো স্পর্শকের সত্য আমরা কি জানি, একটা বৃত্তের কেন্দ্র স্পর্শকের যদি সমীকরণ জানি তাহলে এর ব্যাসার্ধ ইকুয়াল ওই সরলরেখা থেকে কেন্দ্রের লম্ব দূরত্ব। তো আমরা একটা সরলরেখা থেকে একটা বিন্দু, তো কেন্দ্র এটা কি 0 0, এটা ব্যাসার্ধ কি এ। তো আমাদের এই যে এই সরলরেখাটা px + qy - 1 = 0 সরলরেখাটা 0 0 বিন্দু থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তো এটা থেকে 0 0 বিন্দু থেকে যদি লম্ব দূরত্ব বের করি তাহলে আমরা পাবো mod of -1 √p² + q² ইকুয়াল আমরা কি পাবো এ, কারণ এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। তো আমরা এটাকে যদি বর্গ করি তাহলে পাবো 1/p² + q² ইকুয়াল a²। তাহলে আমরা p² + q² ইকুয়াল পাবো a ইনভার্স 2। তাহলে এটা আমাদের সি উত্তর। খুব সহজ প্রশ্ন, জাস্ট আমাদের স্পর্শকের কনসেপ্ট। কি কনসেপ্ট, যে কেন্দ্র থেকে ওই সরলরেখার লম্ব দূরত্ব ওই বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে ওইটা স্পর্শক হবে। তোমরা ওইটা কনসেপ্টটা জাস্ট অ্যাপ্লাই করে এটা সত্যটা পাই গেলাম, সি উত্তর। তো নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন উপবৃত্ত থেকে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে বলছে। তো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত হয়, 0 থেকে বড় হয় আর 1 থেকে ছোট হয়। তাহলে আমাদের দেখেন এখানে 0 থেকে বড় 1 থেকে ছোট দুইটা অপশন আছে, এ অথবা বি, সি ডি 1 থেকে বড়। তাই এই দুইটা তো হবেই না, এখন এ আর বির মধ্যে দুইটার মধ্যে একটা হবে। তো আমাদের এখানে দেখেন, এখানে বলছে কোনো উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের অর্ধেক, ক্ষুদ্রাক্ষ আমরা বি ধরি, তো ক্ষুদ্রাক্ষের অর্ধেক তার কেন্দ্র ও উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের দ্বিগুণ। তাহলে কেন্দ্র আর উপকেন্দ্র, তো কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব আমরা জানি এই, তাহলে এর দ্বিগুণ, তাহলে 2ai। তাহলে আমরা বি ইকুয়াল বলতে পারি 4ai। তাহলে আমরা এখানে যদি বর্গ করি, তো এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, কি ক্ষুদ্রাক্ষের অর্ধেক বলছে। তো ক্ষুদ্রাক্ষে ইকুয়াল আমাদের কি, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b। তো ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য যদি 2b হয় 2b/2, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b এর অর্ধেক 2b/2। তাহলে আমরা এটা 2 2 কাটা দিতে পারি, তাহলে আমরা বি ইকুয়াল লিখতে পারি 2ae। এখন আমরা আমাদের উৎকেন্দ্রিকতা e² ইকুয়াল লিখতে পারি 1 - b²/a²। তাহলে আমাদের e² ইকুয়াল আছে 1 - b এর জায়গায় যদি আমরা বসে তাহলে আমরা পাবো 4a² e²। তাহলে আমরা a² কাটা চলে যায়, তাহলে আমাদের এখানে আসবে 5e² ইকুয়াল 1। তাহলে আমরা ই ইকুয়াল পাই 1/√5। তো আমাদের বি উত্তর 1/√5। তো আমরা এটা আগে আইডিয়া করতে পারি, কারণ আমাদের দেখেন এখানে দূরত্বের দ্বিগুণ বলছে। তো আমাদের দূরত্বের দ্বিগুণ, তো এটা আমাদের যখন বর্গ হয়ে যাবে তখন 4, উৎকেন্দ্রিকতা করলে আমাদের এটাকে বর্গ করতে হবে। এটার কম, এখানে আমাদের একটা আছে 1/√2, এটা তাহলে তো আর কখনোই হবে না, কারণ এটা বর্গ করলে বেশি হয়ে যাবে, কারণ 2 এর বর্গ করলে 4 হয়ে যাবে। তাই আমরা এটা থেকে আইডিয়া করতে পারি যেটা বি উত্তর। আর সাধারণ নিয়মিত আমরা এমনি করতে পারি যে উৎকেন্দ্রিকতার দৈর্ঘ্য 2b/2, উৎকেন্দ্রিকতা অর্ধেক ইকুয়াল কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্বের দ্বিগুণ। তো কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই এর দ্বিগুণ 2ai। তাহলে বি ইকুয়াল আমরা পাচ্ছি, তারপর আমরা জাস্ট উৎকেন্দ্রিকতা সূত্র অ্যাপ্লাই করে ই এর মান খুব সহজে বের করতে পারি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের খুব সহজ। এখানে বলছে একটা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে 4টি গ্রুপ থেকে 4টি গ্রুপ আছে একটা ওয়ার্ল্ড কাপে, তার মধ্যে 2টি করে দল শীর্ষ 8-এ উঠে, মানে প্রত্যেক গ্রুপ থেকে 2টা করে দল শীর্ষ 8-এ উঠে, মানে 8টা দল, একটা তখন নক আউট পড়বে, 8টা দল উঠছে। 8টা দল উঠছে, তো নিজের গ্রুপের দল ব্যতীত, যে এই 8টা দলের মধ্যে তার নিজের গ্রুপের একটা দল আছে, যেহেতু প্রত্যেক গ্রুপ থেকে 2টা করে টিম আসছে, তো ওই নিজের গ্রুপ ব্যতীত প্রতিটি দল যদি পরস্পর মুখোমুখি হয় তাহলে শীর্ষ 8-এ মোট কয়টি খেলা হবে। তো আমাদের এখানে খেলা হওয়ার ব্যাপারটা অনেকটা হ্যান্ডশেক বা কোলাকুলির মতো। তো আমরা হ্যান্ডশেক বা কোলাকুলি, কতগুলা এন সংখ্যক লোকের মধ্যে যদি কোলাকুলি হয় তাহলে কতগুলা কোলাকুলি হয়, তাহলে আমরা কী বের করি NC2। একইভাবে ম্যাচও একই ধরনের, যেহেতু সবাই পরস্পরের মুখোমুখি হবে, তো এখানে 8টা দল যেহেতু, তাহলে আমাদের মোট কতগুলো ম্যাচ হবে 8C2। তার মধ্যে নিজের গ্রুপের দলের সাথে কিন্তু খেলবে না, তাহলে প্রত্যেক গ্রুপ কয়টা 4টা, তাহলে 4টা গ্রুপের
থেকে 4টা দল পরস্পরের সাথে খেলবে না, তাহলে এখানে 8C2 - 4 আমাদের উত্তর। তো এটা ম্যাচ সংখ্যা বের করার পদ্ধতিটা অনেকটাই আমাদের হ্যান্ডশেকের মতো। তো তার মধ্যে এখানে যদি একটু শর্ত দেওয়া আছে যে খেলবে না, পরস্পরের সাথে খেলবে না, তাই এখানে যেহেতু 4টা গ্রুপ, তো 4টা গ্রুপ থেকে পরস্পরের সাথে 4টা ম্যাচ হবে না, তাই আমাদের এখানে 4টা ম্যাচ বাদ, তাহলে আমরা এটার উত্তর পাই 8C2 - 4। তো আমাদের এটা 24 উত্তর, সি 24। তো নেক্সটে আমাদের পরাবৃত্ত একটা দেওয়া আছে যে y² = 2x পরাবৃত্তস্থ কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব 2 একক হলে ওই বিন্দুর স্থানাঙ্ক কত। তো উপকেন্দ্রের দূরত্ব আমরা কি পাই, y² = 2x, y² = 4ax যদি একটা পরাবৃত্ত হয়, তো এর উপকেন্দ্রের দূরত্ব হয় x + a ইকুয়াল কী হয়, উপকেন্দ্রের দূরত্ব। তো আমাদের এখানে দেখেন এ এর মান আমাদের এখানে কত, এর মান আমাদের এখানে হাফ। তো আমাদের যেহেতু y² = 4 × হাফ x যুক্ত সমীকরণ দেওয়া আছে, তাহলে এখানে এর মান আমাদের আসলো হাফ। তো আমাদের এখানে আসছে যে x + হাফ ইকুয়াল এর দূরত্ব কত আছে 2, তাহলে x ইকুয়াল আমরা কত পাচ্ছি 3/2। তো আমরা এখন যদি y বের করতে চাই, ওই বিন্দুর x আমরা পাই গেলাম 3/2। এখন আমরা x এর মান যদি ওই পরাবৃত্তে বসাই দিই, যে সেটা কি y² = 2 × 3/2। তো আমাদের 2 কাটা, তাই y আছে √3। তো আমাদের এটা উত্তর, x এর মান 3/2, y এর মান ±√3। তো আমাদের জাস্ট সূত্র বসাইলে আমরা এটা উত্তর পাওয়া যাচ্ছি। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো এখানে আমরা একটা 70 নম্বর প্রশ্নে একটা দ্বিঘাত সমীকরণ f(x) f(2) = আছে 20 আর x - 3 বিন্দুতে এর মিনিমাম মান হচ্ছে -5, তাহলে f(x) কত। তো এটা আমরা সাধারণ নিয়মে করতে পারি, আবার টেকনিক একটা যদি অবলম্বন করি তাহলে করতে পারি। সাধারণ নিয়মে আগে আমি একটু দেখাই। সাধারণ নিয়মে আমরা কী করবো, f(x) = একটা সমীকরণ ধরে নেব, যেহেতু দ্বিঘাত, তাহলে এটা হবে ax² + bx + c যুক্ত। তারপর আমরা f(2) বসাবো, f(2) যদি বসাই, f(2) পাচ্ছি আমরা 4a + 2b + c ইকুয়াল এর মান দেওয়া আছে 20। আবার -3 বিন্দুতে এর মান মিনিমাম, তাহলে f(-3) আমরা একটা পাবো কত পাবো, এখানে আমরা -3 যদি বসাই তাহলে পাবো 9a - 9(3b + c ইকুয়াল কত পাইলাম আমরা -5। তারপর আমরা দুইটা ইকুয়েশন পাইলাম, 1 নং 2 নং। আবার আরেকটা কি আমাদের -3 বিন্দু যেহেতু মিনিমাম আছে, তাই -3 জন্য ddx মানে f(1x) এর মান -3 জন্য 0 হবে। তাহলে আমরা f(x) আমরা যদি এটা করি তাহলে পাবো 2ax + b। এটা কত, x এর f(−) -3 জন্য এটার মান কত 0, তাহলে এটা আমরা কত পাচ্ছি -6a -3 ইকুয়াল কত পাচ্ছি 0, -b ইকুয়াল পাচ্ছি +b ইকুয়াল পাচ্ছি 0। দেন আমরা 3টা ইকুয়েশন পাইলাম। এখন এই 3টা ইকুয়েশন সমাধান করে আমরা a এর মান পাবো 1, b এর মান পাবো 6, c এর মান পাবো 4। তো এটা আমাদের বেসিক ধারণা যে আমাদের f(2) একটা ফাংশন, আমরা দীঘা যেহেতু তাই এটা ফাংশনটা এই ধরনের হবে, লিখিতটা আমাদের কীভাবে করতে হবে। দেন আমরা এটার f(2) এর মান আমাদের দেওয়া আছে 20, তো f(2) ইকুয়াল বসাইলে এটা ইকুয়াল আমরা 20 পাবো। আর f(-3) জন্য এটার মান মিনিমাম, তাহলে -3 জন্য এটার মান আসলো -5। আর যেহেতু মিনিমাম তাই ddx একবার ডিফারেন্সিয়েশন করে এই মানটার জন্য ওইটার মান ওই ইকুয়েশনটা 0 হবে। তারপর আমরা 3টা ইকুয়েশন পেলাম, ওই 3টা ইকুয়েশন থেকে a b c বের করলাম, বের করে আমরা এর মান পেলাম 1, যেটা আমরা এখানে বসাবো। তাহলে x² + 6x + 4 আসছে, তা c। তো এটা তো আমরা গেল জেনারেল মেথড। তো আমি এখন স্পেশাল যে মেথডটা ওইটা বলি। স্পেশাল মেথডটা কি, আমাদের যে এখানে 4টা অপশন আছে, এই অপশনগুলো আমরা চেক করবো যে f(2) = 20 কোনটাতে আসতেছে। দেখেন এটাতে f(2) = যদি আমরা বসাই তাহলে কি এটাতে 20 আসবে, কখনোই 20 আসবে না, তাহলে আমাদের এটা উত্তর তো হবেই না। এটাতে যদি বসাই এটাতে তো 20 আসবে না, তো এটাও আমাদের হবে না। এটাতে দেখেন এটাতে কত আসছে 4 + 12 + 4, এটাতে 20 আসতেছে, তো এটা কিন্তু সম্ভাবনা আছে। এটাতে যদি বসাই তাহলে এটা আসতেছে 4 মাইনাস, এটা তো আসবে না। দেখেন শুধু সি নাম্বারে f(2) = 20 আসলো। তো দেখেন আমাদের একটা শর্তে আমাদের প্রশ্নের উত্তর আমরা পাই গেলাম। কত সহজ, এত কিছু আমাদের কোনো ক্যালকুলেশনও করতে হইতো না, 3টা সমীকরণও সমাধান করতে হইতো না। জাস্ট আমরা f(2) = কোনটাতে 20 আসতেছে ওটা যদি আমরা ক্যালকুলেশন করি, ওটা না ক্যালকুলেশন যদি আমরা আরেকটা ক্যালকুলেশন করি যে -3 জন্য কোনটাতে -5 আসতেছে, ওটা দিয়েও করলে হইতো। তো আমরা এই মেথডে খুব সহজে এটা প্রশ্ন সমাধান করতে পারি। আমাদের অপশন থেকে যদি আমরা একটু অপশন টেস্ট করে দেখি তাহলে আমরা এটা দিয়ে খুব সহজে করতে পারি। তো আমরা এখন নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্নটা আমি 3-4 মেথডে সমাধান করে দিতে পারবো। তো আমি চেষ্টা করবো, দেখাই প্রথমে আপনাকে প্রথম মেথড জেনারেল মেথড। তো আমরা জেনারেল মেথডে কীভাবে করতে পারি, আমাদের α - β = θ দেওয়া আছে।
তো আমাদের কট থিটা ইকুয়াল কত বের করতে বলছে। তো আমরা প্রথমে এটাকে যদি লিখি 1/cot tan আলফাকে cot আলফা মাইনাস 1/cot বিটা ইকুয়াল আমাদের দেওয়া আছে পি। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে cot আলফা ইন্টু cot বিটা লসাগু করলে এখানে পাবো আমরা q/p। তাহলে আমরা cot আলফা cot বিটা ইকুয়াল পাচ্ছি q/p। আর আমরা cot আলফা মাইনাস বিটা ইকুয়াল যদি লিখি সূত্র, তো এই সূত্রগুলো আমাদের মনে থাকে না। তো এই সূত্রটা হয় আমাদের cot বিটা মাইনাস cot আলফা cot বিটা প্লাস 1। তো আমাদের এখানে দেওয়া আছে q/p প্লাস 1, আর এটার মান আমাদের দেওয়া আছে q। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 1/p প্লাস 1/q। তো এটা গেলে আমাদের জেনারেল মেথড, এটা বি উত্তর। তো এটা আমাদের জেনারেল মেথড গেলে সূত্র অ্যাপ্লাই করে। তো সূত্র অ্যাপ্লাই না করে আমরা কীভাবে করতে পারি, এটা আমরা কট দিয়ে করলাম। আমরা এটাকে যদি 10 দিয়েও করতে পারতাম, পরে 1/10 থিটা ইকুয়াল cot থিটা করতে পারতাম। তো আমরা এটা গেল জেনারেল মেথডগুলো। এখন আমরা যদি স্পেশাল একটা ট্রিক্স দিয়ে করার চেষ্টা করি, সেটা কি, এখানে দেখেন আলফা মাইনাস বিটা ইকুয়াল থিটা দেওয়া আছে। তো আমরা ধরি যে আলফা ইকুয়াল 60 ডিগ্রি, বিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমাদের থিটা ইকুয়াল কত আসতেছে, থিটা ইকুয়াল আসতেছে 30 ডিগ্রি। তো আমাদের বেসিক্যালি cot থিটা মান বের করতে বলছে। তো cot 30 ডিগ্রির মান কত আসবে, cos 30 ডিগ্রির মান আমাদের আসবে √3। তো cot 30 ডিগ্রির মান আমাদের √3 আসলো। তো আমরা আলফা ইকুয়াল 60 ধরে নিয়েছি, বিটা ইকুয়াল 30 ধরে নিয়েছি, থিটা ইকুয়াল আমরা পেলাম 30। তো আমরা তারপর cot 30 ডিগ্রি মান পাইলাম আমাদের √3, যেটা আমাদেরকে বের করতে বলছে। তো এত কিছু আমরা করলাম, এটা আমাদের কী কাজে দিল। এখন দেখেন tan আলফা মাইনাস tan বিটা ইকুয়াল পি দেওয়া আছে। তো আলফা বিটা মানে আমরা ধরেছিলাম 60 আর 30। তো আমরা এখানে যদি আলফা 60 বসাই আর বিটা 30 বসাই, তাহলে আমরা পি ইকুয়াল কত পাবো, পি ইকুয়াল আমরা পাবো 2/√3। এটা পাবো 2√3/3। এটা আমরা পি ইকুয়াল পাইলাম। কিউ ইকুয়াল যদি আমরা বের করতে চাই, বিটা 30 আলফা 60 বসাই, এটাও পাবো আমরা 2√3/3। এখন আমরা পি কিউর মান পাইলাম। তো পি কিউর মান আমরা এখানে যে ইকুয়েশনগুলো বসা যদি চেক করি, এখানে দেখেন এখানে পি কিউ আমাদের সমান চলে আসছে। তো এখানে আমাদের পি কিউ আর পি কিউ কাটা চলে যায়, এটার মান 1 আসবে, 1 আর 1 এটা আপনাদের 0 হয়ে যাবে। এটাতে দেখেন এখানে আমাদের পি কিউ যেহেতু সমান, এটা তো আসবে 0, এটা তো আসবে 0, কিন্তু আমাদের উত্তর কত, √3 cot থিটা ইকুয়াল। তো এটাতে যদি আমরা বসাই পি আর কিউ এর মান, তো এটাতে আমাদের আসবে √3, তাই আমাদের বি উত্তর। তো এইভাবে আমরা খুব সহজেই এই সূত্র না জানলে এইভাবে করতে পারি। আমাদের মান ধরে নিতে হবে, ধরে নিয়ে আমাদের এই ধরনের টেকনিক অবলম্বন করে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। 71 নম্বর প্রশ্ন আমাদের গেল। আমরা এখন 72 নম্বর প্রশ্ন দেখব। তো 72 নম্বর প্রশ্নে আমাদের 3টা বল দেওয়া আছে। বলগুলো প্রথমে আঁকে নিব, এ বি সি। তার মধ্যে দেখেন এ বি এর মধ্যবর্তী কোণ আছে 150 ডিগ্রি, বিসি এর মধ্যবর্তী কোণ আছে আমাদের 90 ডিগ্রি। আর তাহলে আমাদের সি এর মধ্যবর্তী কোণ কত হবে, 360 মাইনাস 150 মাইনাস 90, 120। তো আমাদেরকে এ বি সি এর অনুপাত বের করতে হচ্ছে। তো আমরা লামির উপপাদ্য দিয়ে করতে পারি, বাই সাইন এ এর বিপরীত কোণ। তো এ এর বিপরীত কোণ কত, 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি বাই বি ইকুয়াল বি এর বিপরীত কোণ। বি এর বিপরীত কোণ কত, 120 ডিগ্রি, সাইন 120 ডিগ্রি। আর সি বাই সি এর বিপরীত কোণ 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি। তো আমরা এখানে যদি সাইন 90 সাইন 120 সাইন 50 মান বসাই, তাহলে আমরা পাবো এ বাই 1, বি বাই √3/2, সি বাই হাফ। তারপর আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো a/2, b/√3, c/1। তাহলে আমরা এ বি সি এর অনুপাত পাবো 2√3/1। তো আমাদের সি নাম্বার, তো আমাদের সি উত্তর। তো আমরা এটা খুব সহজ প্রশ্ন, জাস্ট লামির উপপাদ্য ব্যবহার করে আর এগুলার মান বসায় আমরা পাই গেলাম এ বি সি এর অনুপাত। তো আমাদের এবার 73 নম্বর প্রশ্ন। তো 73 নম্বর প্রশ্নটা আমাদের কি আছে, মাইনাস আই ইকুয়াল কত। তো আমরা এটা কীভাবে করতে পারি, আমরা যদি এটা এক্স ধরি তাহলে আমরা এক্স কিউব ইকুয়াল কী বলতে পারবো, মাইনাস আই। তো মাইনাস আই ইকুয়াল আমরা কী লিখি, মাইনাস আই ইকুয়াল আমরা কী জানি, আই কিউব। তো আমরা এক্স কিউব ইকুয়াল আই কিউব লিখতে পারবো। তো আমরা কী জানি, তাহলে আমরা এক্স ইকুয়াল কী লিখতে পারবো, আই ওমেগা
আই ওমেগা স্কোয়ার। তো আমাদের এটা উত্তর করে সি। তো আমরা অনেকেই ডি নাম্বার উত্তর দেখা দেবো, যেহেতু মাইনাস ওমেগা আছে তাই আমরা মাইনাস, যেহেতু আমরা জানি 1 ইকুয়াল, এটা ইকুয়াল আমরা কি জানি 1 ওমেগা স্কোয়ার। তো আমরা অনেকেই মনে করবো যে যেহেতু মাইনাস আই আছে তাই আমরা 3 মাইনাস আই, তাই আমরা 1-এর জায়গায় শুধু মাইনাস আই ওমেগা আর মাইনাস আই ওমেগা স্কোয়ার বসাই দেবো, উত্তর ডি। কিন্তু উত্তর ডি না, এখানে একটু খেয়াল করার বিষয় আছে। এখানে আমরা যখন 3√1 ইকুয়াল এক্স ধরি তখন আমরা এক্স কিউব ইকুয়াল 1 কিউব লিখতে পারি, কিন্তু আমরা এখানে যখন 3 মাইনাস আই থাকবে ইকুয়াল এক্স ধরবো তখন আমরা এক্স কিউব ইকুয়াল কি মাইনাস আই কিউব লিখতে পারবো? কখনোই না, কারণ আমাদের মাইনাস আই ইকুয়াল আই কিউব। তখন আমাদের যেহেতু আমাদের মাইনাস আই ইকুয়াল আই কিউব, তাই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যখন মাইনাস আই থাকবে তখন আমাদের উত্তরগুলো প্লাস হয়ে যাবে, আর এখানে যখন প্লাস আই থাকবে তখন উত্তরগুলো মাইনাস হয়ে যাবে। যদি আমাদেরকে বের করতে বলতে √3i তখন উত্তর ডি, যেহেতু এখানে মাইনাস আছে তাই প্লাসগুলো উত্তর হবে, যদি প্লাস থাকতো তাহলে মাইনাসগুলো উত্তর হবে। এই বেসিকটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই শর্টকাটটা। তো আমাদের এটা উত্তর সি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদের নেক্সট প্রশ্নটা এখানে বলা আছে যে এইটা হচ্ছে একটা অনুবন্ধী, Z1 আর Z2 দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা, আর Z3 আর Z4 দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা। তো আমরা কি জানি দুইটা অনুবন্ধী জটিল সংখ্যা মানে Z1 ইন্টু Z2, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাবো? একটা বাস্তব সংখ্যা পাবো। আমরা কি জানি দুইটা অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল একটা বাস্তব সংখ্যা। তো আমরা Z3 ইন্টু Z4 ইকুয়াল কী পাবো? বাস্তব, রিয়াল অংশ পাবো। দুইটা অনুবন্ধীর গুণফল আমরা কি জানি একটা বাস্তব সংখ্যা হয়, যোগফলও কী হয়? বাস্তব সংখ্যা হয়। তো এটা আমি কেন বললাম, এটা আমাদের কাজে লাগবে, কারণ এখানে দেখেন এখানে আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট Z/3। তো আর্গুমেন্ট আমরা ভাগ থাকলে কী হয়? বিয়োগ হয়, আর যোগ লাগলে গুণ হয়, লগের মতো। আর্গুমেন্ট অনেকটা লগের মতো, আমরা এটা সবাই জানি। তো আর্গুমেন্ট Z1/Z3 এটা ইকুয়াল আমরা লিখতে পারি আর্গুমেন্ট Z1 মাইনাস আর্গুমেন্ট Z3, আর আর্গুমেন্ট Z2/Z4 ইকুয়াল আমরা লিখতে পারবো আর্গুমেন্ট Z2 মাইনাস আর্গুমেন্ট Z4। তো আমরা এখন যদি এই দুটা যোগ করি তাহলে যোগ করলে আমরা কী পাবো? যোগ করলে পাবো আমরা আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 মাইনাস আর্গুমেন্ট Z3 প্লাস আর্গুমেন্ট Z4। তো আমরা দুটো প্লাস আকারে পাইলাম। এখন আমরা প্লাসটাকে কি বলতে পারি? আমরা আর্গুমেন্টের ভাগ থাকলে যেমন বিয়োগ লিখি, আমরা যোগ থাকলে কি লিখতে পারি? গুণ লিখতে পারি। এটা আমি এখানে লিখি, এই লাইনটার পর থেকে এইখানে। তো আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 ইকুয়াল কি লিখতে পারবো? আর্গুমেন্ট Z1 ইন্টু আর্গুমেন্ট Z2, কারণ আমরা জানি যোগ থাকলে আর্গুমেন্টে গুণ হয় আর বিয়োগ থাকলে ভাগ হয়। তো আমরা এটা বলতে পারি Z3 ইন্টু Z4। তো এইখানে দেখেন Z1 আর Z2 অনুবন্ধী। তো Z1 আর Z2 যেহেতু অনুবন্ধী, তো Z1 আর Z2 গুণ করলে কী পাবো? আমরা বাস্তব সংখ্যা পাবো। তো একটা বাস্তব সংখ্যার আর্গুমেন্ট কত হয়? একটা বাস্তব সংখ্যার আর্গুমেন্ট হয় x অক্ষ, যার মান 0। আর এটাও কি আমাদের বাস্তব সংখ্যা Z3 ইন্টু Z4। কেন বাস্তব সংখ্যা? কারণ এই দুইটা অনুবন্ধীর বাস্তব সংখ্যা কী হয়? ওই দুইটা অনুবন্ধীর গুণফল, অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কী হয়? বাস্তব সংখ্যা হয়। তাই আমাদের এই বাস্তব সংখ্যাটা আর্গুমেন্ট পাবো 0। তো আমরা 0 আর 0 বিয়োগ করলে পাবো 0। তো এটা আর্গুমেন্ট বেসিক্যালি 0। তো আমাদের খুব বেসিক জানতে হবে এই প্রশ্নগুলো সমাধান করার জন্য। খুব বেসিক থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে, এত কঠিন প্রশ্ন আসবে না, তাও আমাদের এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই বেসিকগুলো জানা। তো এটার উত্তর আমাদের 0। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন, শেষ প্রশ্নে বলছে এ পাত্র হতে দৈবভাবে, এখানে একটা এ পাত্র দেওয়া আছে, দৈবভাবে একটি বল তুলে বি পাত্রে রাখলাম। এখান থেকে তুলে একটা বল বি রাখা হয়েছে। তাহলে বি পাত্র হতে একটা বল তোলা হলে ওইটা নীল হওয়ার সম্ভাবনা কত? তো আমরা এখানে যদি পাত্রটা তুলি, একটা বল যদি তুলি, ওই বলটা নীলও হইতে পারে, লালও হইতে পারে। তো এই বলটা যদি নীল হয় তাহলে আমাদের এই বলটা নীল হওয়ার সম্ভাবনা কত? 7/, এই পাত্র থেকে যে বলটা তুলে বিতে রাখবো ওটা যদি নীল হওয়ার সম্ভাবনা কত? নীল তো 7, আর 7×5 কত? 7×5 হলো আমাদের 12। তো এই বলটা যদি নীল হয়, এই বলটা নীল হওয়ার সম্ভাবনা 7/12। তো 7/12 যদি হয় তাহলে এই বলটা নীল হওয়ার সম্ভাবনা, নীল বল বিতে গেছে, এটা সম্ভাবনা 7/12। তো নীল বল যদি বিতে যায় তাহলে নীল বল বিতে কত হচ্ছে? আগে ছিল 4টা, একটা নীল বল আসছে, তাহলে এখন কটা বল নীল হচ্ছে? 5টা। আর আমাদের তাহলে মোট সম্ভাবনা কত হচ্ছে? 5, 6, 11।
তো এইটা যে নীল আমরা ধরে নিলাম যে বল এ যে বলটা তুলে আমরা বিতে রাখছি ওটা নীল, তো ওটা তো নীল না হতে পারে, ওটা তো লালও হতে পারে। ওটা যদি লাল হওয়ার সম্ভাবনা কত? ওটা লাল হওয়ার সম্ভাবনা 5/12। তো আমাদের ওটা যদি লাল হয় তাহলে 5/12 ইন্টু, এখন আমাদের এখানে কত আসছে, একটা লাল বল আসছে। তো লাল বল আমাদের কটা হয়েছে? 7টা। লাল বল আমাদের হয়েছে 7টা আর নীল বল 4টা। তো আমাদের নীল বল হওয়ার সম্ভাবনা কত তখন? 4/7 আর 5 কত? 12। 6 7 5 আমাদের 11, 7 আর 4 11। তো আমরা প্রথমে দেখলাম যে এ থেকে যদি নীল যায় তাহলে আমাদের নীল উঠার সম্ভাবনা এইটা, আর এ থেকে যদি লাল যায় তাহলে নীল উঠার সম্ভাবনা এইটা। তো এই দুটো আমরা যোগ করে হিসাব করলে আমরা পাবো 5/12। তো বেসিক্যালি এই প্রশ্নের উত্তর হলো 5/12। তো এর মাধ্যমে আমাদের 75টা প্রশ্ন শেষ হলো। তো প্রশ্নগুলো আপনারা মনে করতে পারেন যে 25টা প্রশ্ন 1 ঘন্টা কেন লাগলো? এখানে কিন্তু কোনো সিম্পল এমসিকিউ নাই যে আমাদের বুয়েট প্রিলি যে আমি সমাধানগুলো দেখাইছিলাম ওই ধরনের প্রশ্ন কিন্তু নাই যে এক লাইনে উত্তর। এগুলো একটা বড় বড় অঙ্ক, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েটের এগুলো একটা গহ নাম্বার প্রশ্ন, যে প্রশ্নগুলো আসছে এখানে কেন? কারণ এখানে আমাদের বুয়েট রুয়েট চুয়েট গুচ্ছতে যে পরীক্ষাটা হবে ওটাতে অনেক সময় পাবো আমরা, আর অনেক মার্ক একটা প্রশ্নতে। তাই এই ধরনের প্রশ্নই আসবে যেটাতে কমপক্ষে 2-3 মিনিট আমাদের ব্যয় করতে হবে। তো 25টা প্রশ্ন একটা প্রশ্নতে যদি 3 মিনিট করে আমাদের ব্যয় করতে হয়, তো আপনারা চিন্তা করেন যে 25টা প্রশ্নে 3 মিনিটে কতক্ষণ সময় লাগবে? তো 75 মিনিট সময় লাগবে। তো আমাদের টিউটোরিয়ালগুলো প্রায় ওই ধরনের 75 মিনিট করে। তো গুচ্ছতে আমরা একটার জন্য 3 মিনিটের বেশি সময় পাবো। তো আপনারা সেজন্য আমার এই ভিডিওগুলোতে একটু বেশি সময় লাগতেছে। আপনারা মনে করতে পারেন যে আর আমি শুধু যে প্রশ্নটা সমাধান করতেছি তা কিন্তু না, আমি বারবার বলতেছি এই প্রশ্নটা আমি বোঝানোর চেষ্টা করতেছি বারবার বলে, আবার আমি ওই প্রশ্নের রিলেটেড যে আরও প্রশ্নগুলো আমাদের বই আছে ওইগুলো বলে দেওয়ার চেষ্টা করতেছি। তারপর আমি চেষ্টা করতেছি যেন আমরা এই ধরনের প্রশ্ন ছাড়া যদি এই রিলেটেড অন্য প্রশ্ন আসে এইটা ছাড়াও যাও যেন আমরা করতে পারি, ওইটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমি নেক্সটে অন্য কোনো প্রশ্ন নিয়ে অবশ্যই হাজির হব। তো এখান থেকেই আমাদের এই পর্বটা শেষ হলো উদ্ভাসের বুয়েট রুয়েট চুয়েটের যে আমাদের ম্যাথ পেপার ফাইনাল যে এক্সামটা স্পেশাল এক্সামটা হয়েছে সেটা প্রশ্ন সমাধান আমি 75টা করে দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।